নজর রাখবো পরবর্তী সংবাদে। আরো একবার বাংলাদেশের দিকে তাকাতে হবে, যেখানে চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেফতার করা হয়েছে তার জামিন আটকাতে এবার মরিয়া এক প্রকার ইউনূসের সরকার। বাংলাদেশে ইউনূসের সরকার মরিয়া জামিন আটকাতে। কেন এই প্রসঙ্গ? কারণ রবীন্দ্র ঘোষ সেখানকার আইনজীবী, তিনি আবেদন করেছিলেন, সেই আবেদনকে কার্যত খারিজ করে দেওয়া হলো। টেলিফোন লাইনে রয়েছেন আগরতলা ইসকনের পক্ষ থেকে ভক্ত সুপ্রকাশ দাস। সুপ্রকাশ বাবু, এই যে চিন্ময় প্রভুর জামিন বারবার আটকে দেওয়া হচ্ছে, নানান রকমের কৌশলে এই জামিনকে আটকে দেওয়া হচ্ছে, পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে জানুয়ারি মাসের 2 তারিখে। কি মনে হচ্ছে কতদিন এভাবে আটকে রাখতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসকে? তবে দেখুন, এরকমটা সমাজের সমস্ত বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত সমস্ত সনাতনীদের উপর এখন বর্তমানে ঘোর অন্ধকার ছেয়ে আছে। কিন্তু অন্ধকার যত বেশি কালো হবে, সূর্যের আলো ততটাই কাছে হবে। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ, উনি গতকালকে ঢাকা থেকে এসেছিলেন আমাদের চট্টগ্রাম যে আদালত আছে সেখানে। তাকে প্রচুর ভাবে একজন বয়স্ক মানুষকে, একজন সিনিয়র সিটিজেনকে এইভাবে অসভ্য অভব্য ভাবে নিগ্রহণ করা বা নিগৃহীত হওয়া, সেই বিষয়টা, সেটা কোর্ট চত্বরে যেখানে ন্যায়ের বিচারের জন্য সবাই আসে, ন্যায় প্রার্থনা করে, সেখানে সেই ন্যায়ালয়ে মানে একজন প্রবীণ ব্যক্তিত্বকে, আমি ওনাকে আইনজীবী হিসেবে বাদই দিলাম, সিনিয়র সিটিজেন হিসেবে একজন প্রবীণ ব্যক্তিত্বকে যেভাবে হেনস্থা করা হলো, তার উপর তিনি আবার আইনজীবী। তারপরে সেটা সবার যখন জানা হলো, তারপরে আবার সুপ্রিম কোর্ট থেকে সরকারের পক্ষ থেকে ওনাকে আবার আজকে দেখা গেল যে ওনাকে প্রচুর পরিমাণে নিরাপত্তা দেওয়া হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছিল যে হলফনামা জমা দিতে পারবেন, যে আজকে শুনানির জন্য সেটা শুনানি হতে পারে, যে কিছুটা সময় আগে জামিন দেওয়া যায় কিনা। কিন্তু যেটার উল্লেখযোগ্য বিষয়, যেটার মধ্যে থাকাটা খুব জরুরি ছিল, যে চট্টগ্রামের একজন আইনজীবী থাকাটা দরকার সেই হলফনামার মধ্যে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের যে ন্যায় পরিস্থিতিটা এইরকম স্বৈরাচারী হয়ে গেছে, বিভিন্ন ভাবে প্ররোচনা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা সফল হচ্ছে বারবার, যে কোনোভাবেই যেন একজনও আইনজীবী চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে হলফনামা জমা দিতে না পারে। এবং সুমিত বলে একজন আইনজীবী ছিলেন, যিনি দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওনাকে ওরা জবরদখল করে ওনাকে ওরা আটকে রেখেছেন। উনি কোর্ট চত্বরেই আসতে পারলো না, যার জন্য শুনানিটা আগামী খুব সম্ভবত 2 জানুয়ারিতে গিয়ে ঠেকেছে। সুপ্রকাশ বাবু, কি মনে হচ্ছে এভাবে কি কৌশল করে আটকে রাখা সম্ভব, বা প্রকৃত কণ্ঠকে রোধ করা যাবে এভাবে? দেখুন, পৃথিবীতে যেখানে যেখানে মানবিক, আমি হিন্দু সমাজ বলবো না, পৃথিবীতে যেখানে যেখানে মানবতার উপর অত্যাচার হয়েছে, সেটা হিটলারের শাসন থেকে শুরু করে আপনি সমস্ত আমাদের ভারতবর্ষে 1200 বছর, সরি ভুল বলেছি, আমাদের ভারতবর্ষে বিগত 800 বছর আগের যে মুসলিম শাসন ছিল তার থেকে শুরু করে, কিন্তু হ্যাঁ, সময়টা আমাদের বর্তমান সময়ে কঠোর পরিশ্রম, কঠোর সময় যাচ্ছে, কিন্তু সূর্যকে কখনো কোনোভাবে লুকানো যাবে না, সূর্যের প্রকাশকে কখনো কোনোভাবেই দমানো যাবে না। সেটা আজকে বা পরে অন্ধকারটা যত বেশি হবে, তবে হ্যাঁ, নির্যাতনটা প্রচুর হচ্ছে, সেটার জন্য আমাদের আন্দোলন প্রতিনিয়ত চলছে। কিন্তু জানি না বাংলাদেশের স্বৈরাচারীরা কি করছে এই পরিমাণ। আমি এখানে মানবতার হিসেবে কথা বলতে এসে, একজন ভক্ত হিসেবে আমি কথা বলছি না বর্তমানে, মানবিক দিক থেকে আমি বলছি, এরকম স্বৈরাচারীর বিষয়টা, স্বৈরাচার যত বেশি স্বৈরাচারী হবে, ওরা ভাবছেই না সারা পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি বর্তমান সময়ে একদম নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর হয়ে গেছে। ধিক্কার জানানোর মতো সমগ্র পৃথিবীবাসীর কোনো ভাষা নেই বাংলাদেশের জন্য। একেবারে তাই। ধন্যবাদ সুপ্রকাশ বাবু আপনাকে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি শুধু ভক্ত নয়, তিনি একজন সাধারণ মানুষ, এবং মানবাধিকারের ভিত্তিতেই তিনি এই কথাগুলো বললেন, যেখানে কখনোই সম্ভব না এভাবে কোনো কণ্ঠরোধ করে রাখা। চিন্ময় প্রভুর যে গ্রেপ্তারি এবং তারপরে তার যে আবেদন বারবার জামিনের, সেটা খারিজ করা হচ্ছে ইউনূসের পক্ষ থেকে। চিন্ময় প্রভুর আইনজীবীকে আজও আদালতে উঠতে বাধা দেওয়া হয়, অগ্রিম জামিনের আবেদন ফের খারিজ করে দিয়েছে আদালত। এবং এই ঘটনাতে ধীরে ধীরে আরো যে ক্ষোভ বাড়ছে, ইসকনের পক্ষ থেকেও যে ফের একবার ক্ষোভ প্রকাশ্যে আসলো, তা লক্ষণীয়। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।